জার্নাল শুরু করবো। জার্নাল, তো জার্নালের ভিতরে আমার দেখো সংজ্ঞাটা যদি আমরা সংজ্ঞায়িত করি, যেটাকে বাংলায় আমরা জাবেদা বলি, জার্নাল ইজ অ্যান অ্যাকাউন্টিং রেকর্ড ইন হুইচ ট্রানজাকশন আর ইনিশিয়ালি রেকর্ডেড ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। তো ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে তারিখের ক্রম অনুসারে বোঝায়, ঠিক আছে? বিভিন্ন যে তারিখ হয়, 1 2 3 4 5 বিভিন্ন মাসের যে তারিখ হয়, ওই তারিখের ক্রম অনুসারে যে পোস্টিংটা দেওয়া হয়, ইনিশিয়ালি রেকর্ড করা হয়, প্রাথমিকভাবে যে রেকর্ড করা হয়, সেই বহিকেই আমরা জার্নাল বা জাবেদা বলে থাকি। আরেক কথা যদি তুমি বলো, দ্য বুক হোয়ার ইন দ্য ট্রানজাকশন আর রেকর্ডেড ইন chronological order of date after determining the debit account and credit account of transaction with explanation is called journal. এর একটু ব্যাখ্যা করে দিছে যে জার্নাল হচ্ছে ওই বই যে বইয়ের ভিতরে তারিখের ক্রমানুসারে ডেবিট এবং ক্রেডিট উল্লেখ করে এবং ট্রানজাকশনের ব্যাখ্যা সহ যে বহিতে লিপিবদ্ধ করা হয়, তাকে আমরা জার্নাল বা জাবেদা বলে থাকি। এই হচ্ছে তোমার জার্নালের সংজ্ঞা। তো আমরা যদি জার্নাল করতে চাই, তাহলে আমাদের যেটা মূল যে বিষয়, যেটা আমার খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জার্নালের জন্য একটা ডেবিট ক্রেডিট রুলস আমাদেরকে বের করতে হবে, তাই না? হ্যাঁ, ডেবিট ক্রেডিট রুলস আমাদেরকে দেখতে হয়। এখন তুমি ডেবিট ক্রেডিট রুলসটা যদি তুমি শিখতে চাও, সেই ক্ষেত্রে আমাকে আবার সেই 6টা ওয়ার্ড নিয়ে আমরা কথা বলবো। আমি 6টা ওয়ার্ড তোমাকে শিখাইছিলাম, সেই 6টা ওয়ার্ড, যেমন ধরো অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং। এই তিনটা কিন্তু আমরা কি করছিলাম, প্রথম গ্রুপে শিখছিলাম। দ্বিতীয় গ্রুপে লাইবিলিটি, রেভিনিউ এন্ড ক্যাপিটাল, এই তিনটা আমরা দ্বিতীয় গ্রুপে শিখছিলাম। 6টা ওয়ার্ড আমরা 2 ভাগে বিভক্ত করেছিলাম শেখার পরে। দেখো এখন চমৎকার যে বিষয়, এই 6টা ওয়ার্ডের প্রথম 3টা যদি ইনক্রিজ হয় তাহলে হবে ডেবিট, আর যদি ডিক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট। আবার নিচে লাইবিলিটি, রেভিনিউ, ক্যাপিটাল, এই তিনটা যদি ডিক্রিজ হয় তাহলে হবে ডেবিট, আর যদি ইনক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট। তাহলে দেখো অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং ইনক্রিজ হওয়ার কারণে ডেবিট, আর লাইবিলিটি, রেভিনিউ, ক্যাপিটাল ডিক্রিজ হওয়ার কারণে ডেবিট। তার কারণ এই তিনটার বিপরীত, ঠিক আছে না? এখন আরেকটা জিনিস আমি তোমাকে শিখে রাখছি, নর্মাল ব্যালেন্স। যে তিনটা আমরা শিখলাম, এই তিনটার নর্মালি ব্যালেন্স হবে ডেবিট ব্যালেন্স, আর পরের তিনটার নর্মাল ব্যালেন্স হবে ক্রেডিট ব্যালেন্স। এখন নর্মাল ব্যালেন্স কাকে বলে? এটা বেসিক্যালি যেটা হওয়ার কথা, আমরা যেটা বলি যে এটাই হওয়ার কথা বা ডেবিট হওয়ার কথা, এই তিনটা বাড়লে ডেবিট হয়। সাধারণত প্রত্যেকটা জিনিসই ইনক্রিজ লেভেলটা নর্মাল ব্যালেন্স বলা হয়। যেমন এটার এই তিনটার ইনক্রিজ লেভেল ডেবিট, আর এই তিনটার ইনক্রিজ লেভেল ক্রেডিট। এই জন্য এই প্রথম তিনটা অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং যদি নর্মাল ব্যালেন্স হবে ডেবিট, আবার লাইবিলিটি, রেভিনিউ, ক্যাপিটাল এটা ইনক্রিজ লেভেল যেহেতু ক্রেডিট, সেই জন্য নর্মাল ব্যালেন্স ক্রেডিট। তো এই ক্ষেত্রে আমাদের যেটা লক্ষ্য করতে হবে যে নর্মাল যে ব্যালেন্সটা আমরা শিখলাম, এটাই হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের রুলস। স্নেহা, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ট্রায়াল ব্যালেন্স আমরা যখন করব, ওই ট্রায়াল ব্যালেন্সের জন্য এই কথাগুলোই মনে রাখতে হবে। তার মানে আমি জায়গা থেকে দেখো কয়েকটা জিনিস বের করলাম। 6টা ওয়ার্ড থেকে আমরা প্রথমে ডেবিট ক্রেডিট রুলস বের করলাম। প্রথম 3টা ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট, পরের 3টা ডিক্রিজ হলে ডেবিট, ইনক্রিজ হলে ক্রেডিট। আবার এই প্রথম 3টা যদি ট্রায়াল ব্যালেন্সে আমরা কি করব, ডেবিট করব, পরের 3টা ট্রায়াল ব্যালেন্স আমরা ক্রেডিট করব। নর্মাল ব্যালেন্সটাই হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স। এতটুকু হচ্ছে আমাদের ওই 6টা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন আমরা শিখলাম জার্নালের মধ্যে। বেসিক্যালি এই তিনটা যা হবে, এই তিনটা হচ্ছে এটার উল্টা। জি জি জি, এই তিনটা যা হবে ওই তিনটা উল্টা, বাস এতটুকু মনে রাখলে চলবো। এই জায়গায় 2টা কথা মনে রাখবা, অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং ইনক্রিজ ডেবিট, ডিক্রিজ দরকার নাই, কারণ ইনক্রিজ
হইলে যা হয়, ডিক্রিজ হলে ঠিক তার উল্টো হবে। তার মানে দুইটা পক্ষই আছে, দুইটা, একটা ডেবিট একটা ক্রেডিট। এখন আমি তোমাকে এটা বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম, তুমি শুধু এতটুকু মনে রাখবা। আচ্ছা, এটাও বাদ দিয়ে দিলাম, তুমি শুধু এই কথাটা মনে রাখবা, তাহলে তো পুরো রুলস তোমার মনে হবে। কিভাবে আমি দেখাই তোমার। অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং ইনক্রিজ হলে কি হয়? ডেবিট। মাইক অন রাখা, অসুবিধা নেই। ইনক্রিজ হলে কি হয়? ডেবিট। এখন এতটুকু তুমি মনে রাখলাম, তাহলে আমরা জানি যে যদি ইনক্রিজ হলে ডেবিট হয়, তাহলে ডিক্রিজ হলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে এটা আর মনে রাখার দরকার নেই। আর ইনক্রিজ লেভেলটা হচ্ছে নর্মাল ব্যালেন্স, তাহলে ইনক্রিজ লেভেল ডেবিট হয়েছে, তাহলে এটাও ডেবিট, এটাও মনে রাখার দরকার নেই, এর থেকে আমরা নিতে পারবো। অনুরূপ ভাবে আমরা নিচেরটাও যদি চিন্তা করি যে অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং ইনক্রিজ হলে যদি ডেবিট হয়, তাহলে লায়াবিলিটি রেভিনিউ কি তো উল্টা, তাহলে ডিক্রিজ হলে ডেবিট হবে। আর এটা যদি ডেবিট পাওয়া যায়, তাহলে বাকি ইনক্রিজ হলে ক্রেডিট হবে। মোট কথা, এই জায়গায় একটা জিনিস তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং এই তিনটা জিনিস ইনক্রিজ হলে ডেবিট, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখলেই আমার চলবে। তারপরেও ডেবিট ক্রেডিট রুলস এর জন্য তো অনেক সময় পরীক্ষা আসে, হোয়াট আর দ্য গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, অথবা অ্যাপ্লিকেশন সহ দেখাইতে বলতে পারে। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং এর ফর্মুলা লেখাও এবং এটার অ্যাপ্লিকেশন দাও। অ্যাপ্লিকেশন মানে কাল্পনিক একটা তৈরি করতে হবে, ট্রানজাকশন তৈরি করতে হবে, ওখান থেকে আবার জার্নাল পোস্টিং দিতে হবে। এটা এখন এই জার্নালের মধ্যে থেকে আমরা বুঝলাম যে ডেবিট ক্রেডিট রুলসে 6টা ওয়ার্ডের ব্যবহার। ওই যে 6টা ওয়ার্ড তুমি প্রথম দিন শিখছো, ওই 6টা দিয়ে আমরা এ পর্যন্ত শিখতেছি। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু আগে যাই। এটা আমি অলরেডি বুঝাই ফেলছি, এটা তোমার না বুঝাইলেও পারবা। এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে দেখো, এই যে অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং, এই তিনটাই কিন্তু ডেবিট, তাই করছি না? আবার লায়াবিলিটি রেভিনিউ ক্যাপিটাল, এই তিনটা ক্রেডিট, যেটা আমি আগেই নরমাল ব্যালেন্স হিসেবে দেখাইলাম। এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। এটা যদি সংজ্ঞা আকারে আমরা দেখি যে ট্রায়াল ব্যালেন্স ইজ দ্য লিস্ট অফ অ্যাকাউন্ট অ্যান্ড দেয়ার ব্যালেন্স এট এ গিভেন টাইম। তার মানে একটা নির্দিষ্ট টাইম থাকবে, অর্থ বছর শেষে যত অ্যাকাউন্টস থাকবে ওটার একটা লিস্ট, অ্যাকাউন্টসের একটা লিস্ট। কিসের লিস্ট? ব্যালেন্সের লিস্ট। তার মানে আমরা যখন খতিয়ান করবো, খতিয়ান একটা ব্যালেন্স তৈরি হবে, খতিয়ান বা লেজার করবো, ব্যালেন্স তৈরি হবে। তো সেইটার যে একটা লিস্ট, অ্যাকাউন্টসের লিস্ট, সেটা হচ্ছে ট্রায়াল। জটিল কোনো বিষয় না। ট্রায়াল ব্যালেন্স কিন্তু কোনো অ্যাকাউন্ট না, এটা একটু মনে রাখবা। ট্রায়াল ব্যালেন্স কোনো অ্যাকাউন্ট না, এটা একটা তালিকা মাত্র, হিসাবের তালিকা, কোনো হিসাব নয়। হিসাব নয়, কিন্তু হিসাবের তালিকা। দেখো নিচে আমরা 6টা হিসাব লিখছি না? এই 6টা হিসাব লিখছি, কিন্তু এই হিসাবের তালিকায় হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। আর একটা সংজ্ঞা এই জায়গায় লিখছি, ট্রায়াল ব্যালেন্স মে বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেটমেন্ট অফ ডেবিট এন্ড ক্রেডিট ব্যালেন্স এক্সট্রাক্টেড ফ্রম দ্য লেজার। তার মানে এই লেজার থেকে নিয়ে উইথ ভিউ ফাস্টিং দ্য অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি অফ দ্য বুক। তার মানে এই জায়গায় গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য লেজার অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্স গুলো নিয়ে ডেবিট ক্রেডিট দেখিয়ে যে ব্যালেন্স তৈরি করা হয়, সেটাকে আমরা ট্রায়াল ব্যালেন্স বলতে পারি। তার মানে এর দ্বারা বোঝা যাবো ডেবিট এবং ক্রেডিট দুই পাশে যোগফল মিলবে, ডেবিট এবং ক্রেডিট দুই পাশে যোগফল মিলবে। যেমন এই ডেবিট পাশের এইগুলো যোগ করলাম, আর ক্রেডিট পাশের এগুলো যোগ করলাম, এই ডেবিট দুই পাশের যোগফল এইটা আর এইটা যোগফল সমান হবে। এটাই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। তার মানে ট্রায়াল ব্যালেন্সটা কিন্তু আমরা শিখলাম কিভাবে করা যায়, ওই 6টা ওয়ার্ড থেকেই সম্পন্ন করা যায়। এ পর্যন্ত ক্লিয়ার স্নেহা? হ্যাঁ। আচ্ছা, এখন আমি আরেকটু গভীরে যাব, যেটা তোমার এখনই দরকার নাই, তারপর আমি জাস্ট ওই 6টা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন দেখানোর জন্য আমি তোমাকে একটু দেখাবো। যেমন দেখবো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট আবার সাধারণত দুই ধরনের হয়, একটা হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, একটা হচ্ছে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে নিট ইনকাম বের করা, টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিবে। এখন টোটাল রেভিনিউ এবং টোটাল এক্সপেন্স 6টা ওয়ার্ডের মধ্যে পড়ছে না স্নেহা? হ্যাঁ, 6টা ওয়ার্ডের মধ্যেই পড়ছে, কারণ আমরা 6টা ওয়ার্ডের মধ্যে একটা রেভিনিউ পাইছি,
আর একটা এক্সপেন্স পাচ্ছি। তাহলে আমরা যদি রেভিনিউ থেকে এক্সপেন্সটা বাদ দিই তাহলে আমাদের নেট ইনকাম পাওয়া যায়। এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তাহলে এই ইনকাম স্টেটমেন্টও আমরা দেখতে পাইলাম যে 6টা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন আমরা করলাম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের দেখতে হবে এক্সাম্পল, কি বলে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হলো নেট ইনকাম বের করা। এটার উদ্দেশ্য নেট ইনকাম বের করা, কিন্তু এটাতে আমরা একটা স্টেপ ফলো করি। প্রথমে আমরা সেলস রেভিনিউ, এটা সেলস রেভিনিউ 6টা ওয়ার্ডের মধ্যে পড়ছে না? রেভিনিউর ভিতরে অনেকগুলা নাম ছিল, তার মধ্যে কিন্তু এই সেলস রেভিনিউ ছিল। তারপরে কস্ট অফ গুডস সোল্ড, এটা এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, এটাও একটা এক্সপেন্স। তাহলে দেখো এই জায়গায় দুইটা জিনিস আসলো। এই জায়গায় একটু শর্টকাটে আমরা দেখাইছি, আর এই জায়গায় একটু ডিটেলে দেখাবো। ওই ডিটেলটা আমরা যখন এটা করবো তখন তোমাকে আরো এক্সপ্লেন করবো। জাস্ট এখন আমি শুধু দেখাইলাম ওই 6টা ওয়ার্ডের অ্যাপ্লিকেশনে এই জায়গায় হচ্ছে। ক্লিয়ার? এখন দেখো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট হচ্ছে ওই ইনকাম স্টেটমেন্ট করার পরে আমরা ব্যালেন্স শিট করে থাকি। এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট। তো এই ক্ষেত্রেও ব্যালেন্স শিট সাধারণত আমরা যেটা বলি যে ফিনান্সিয়াল পজিশন অফ এ বিজনেস অর্গানাইজেশন। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে ফিনান্সিয়াল পজিশন কি অর্থ বছর শেষে, সেই ফিনান্সিয়াল পজিশনটা এই জায়গায় দেখা যায়। তো আরেকটা ভাবে বলা যায় ইট লিস্ট দ্য কোম্পানিজ অ্যাসেট, লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি as of a specific moment of time, moment in time। তার মানে একটা নির্দিষ্ট টাইমে, অর্থ বছরের শেষে একটা নির্দিষ্ট দিন, যেটা আমরা 31 ডিসেম্বর বলে থাকি, ডিসেম্বরের মাসে দিন থাকে 31 ডিসেম্বর, সেই ক্ষেত্রে অ্যাসেট, লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি। এই ক্ষেত্রে দেখো অ্যাসেট এবং লাইবিলিটি 6টার 2টা, এবং ওনার্স ইকুইটির মধ্যে 4টা ওয়ার্ড আছে, মনে আছে তোমার? ওনার্স ইকুইটির ভিতরে 4টা, একটা হলো তোমার রেভিনিউ, এক্সপেন্স, তারপরে ক্যাপিটাল, তারপরে ড্রয়িং। তাহলে ওই 4টা, আর হলো অ্যাসেট আর লাইবিলিটি, এই হলো 2টা। 4টার 2টা 6টা হয়েছে না? ওই 6টার ব্যবহারই আমরা ব্যালেন্স শিটে পাচ্ছি। তার মানে এই 6টা দিয়েই আমাদের ব্যালেন্স শিট করতে হবে। তো আর একটু যদি তোমাকে বোঝানো হয়, যেমন ব্যালেন্স শিট যদি আমরা করি ক্লাসিফাইড ব্যালেন্স শিট, তোমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিট আছে কিনা আমি জানি না, তো সম্ভবত আছে, যেহেতু তোমাদের অ্যাডভান্স লেভেলের সিলেবাস দেখলাম। তো ক্লাসিফাইড ব্যালেন্স শিট বলতে কি বোঝায়? ক্লাসিফাইড ব্যালেন্স শিটের মধ্যে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন করছি না? অ্যাকাউন্টিং ইকুয়েশনের ভিতরে প্রথমে অ্যাসেট, তারপরে সমান সমান দিয়ে লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এই তো শিখছি আমরা। তার মানে এই জায়গায় অ্যাসেটটারে আবার কয়েকটা ভাগে বিভক্ত করছে, যেমন প্রথমে কারেন্ট অ্যাসেট, তারপরে লং টার্ম ইনভেস্টমেন্ট, তারপর প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তারপরে ইনটেনজিবল অ্যাসেট। এই যে 4টা নাম, 4টা ডিভাইডেশন হইলো বা ভাগ হইলো, শ্রেণীতে বিভক্ত করলাম, এই 4টাই কিন্তু আমরা অ্যাসেটের যে তালিকা ছিল আমাদের, ওই তালিকার মধ্যে আছে। যেমন কারেন্ট অ্যাসেটের ভিতরে যে সমস্ত অ্যাসেট গুলা প্রতি বছরই পরিবর্তনশীল হয়, হ্যাঁ, প্রতি বছরই পরিবর্তনশীল হয়, যেমন ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্স, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। এরপর লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে ইনভেস্টমেন্টকে বোঝায়, যেমন বিনিয়োগ, লং টার্ম ইনভেস্টমেন্ট বলা থাকে। তারপরে ব্যাংকে ইনভেস্টমেন্ট করলাম, সেটাও বলা থাকে, এটাও অ্যাসেটের মধ্যে থাকে। এরপরে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এটা সাধারণত ফিক্সড অ্যাসেটকে বোঝায়। যেমন এই ক্ষেত্রে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের পাশাপাশি ফার্নিচার হইতে পারে, তারপরে ল্যান্ড হইতে পারে, তারপরে তোমার ইকুইপমেন্ট আছে, প্ল্যান্ট আছে, প্রপার্টি আছে, তার মানে যে সম্পদটা আমরা কিনলে দীর্ঘমেয়াদী সুবিধা পাই সেটাকে আমরা কি বলে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলি। তো এইটার আরেকটা নাম আছে, এইটার আরেকটা নাম আছে, সেটা হলো ফিক্সড অ্যাসেট। একটা নাম কি? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের নাম শুনছো না তুমি? হ্যাঁ, সেগুলো হচ্ছে যে যেগুলা একবারে ফিক্সড, যেমন জায়গা, মানে এরকম 2 বা ততোধিক বছরের জন্য ফিক্সড, দীর্ঘ সময় চলে। আমি তোমার এর আগে একটা গাড়ি কেনার উদাহরণ দিয়েছিলাম, একটা গাড়ি, এটা এক ধরনের ফিক্সড আছে। এরপর আসো ইনটেনজিবল আছে, এটা আমি একটু ধারণা দিয়ে রাখতেছি, এই জন্য পরবর্তীতে তোমার কাজে লাগবে। ইনটেনজিবল হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি, যে সম্পদগুলা সাধারণত ধরা ছোঁয়া যায় না। ধরা ছোঁয়া যায় না বলতে দেখাও যায় না, ধরাও যায় না, এই সমস্ত বিষয়গুলা অস্পর্শনীয় সম্পত্তি বা ইনটেনজিবল অ্যাসেট বলা হয়। উপরের যে সম্পদগুলো আমরা দেখলাম,
এই যে তিনটা, এইটাকে আমরা যদি দুই ভাগ করি, চারটা ভাগ না করে, একটা হলো ইনটেনজিবল অ্যাসেট আর একটা ট্যানজিবল অ্যাসেট। এই ট্যানজিবল অ্যাসেট গুলো হচ্ছে এই সি নাম্বার, আর ডি নাম্বার হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, যেটা ধরা ছোঁয়া যায় না। যেমন আমরা শিখছিলাম গুডউইল, গুডউইলের কথা মনে আছে? গুডউইলটা ইনটেনজিবল অ্যাসেট, এটা অ্যাসেটের মধ্যেই পড়ে। তো ওই গুডউইলটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু এটা ইভ্যালুয়েশন করা যায়, মূল্যায়ন করা সম্ভব হয়। এরপরে ফ্রান্সিস, এরপরে তোমার কোন সম্পত্তির প্যাটেন্ট, তারপরে তোমার প্রিলিমিনারি এক্সপেন্স, যে খরচগুলো হাইট থাকে, দেখা যায় না, মানুষ দেখতে পারে না, জনগণ দেখতে পারে না, কিন্তু এর পিছনে অনেক খরচ হয়ে গেছে, এটাকে আমরা ইনটেনজিবল অ্যাসেট বলেছি। এ ছিল আমাদের অ্যাসেট। এরপরে আসো লাইবিলিটি আর আনসার্টেইনটি। লাইবিলিটি সাধারণত দুই ভাগ করি আমরা ক্লাসিফাইডে, একটা হলো কারেন্ট লাইবিলিটি, একটা লং টার্ম লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি হচ্ছে যে লাইবিলিটি গুলা 1 বছরের মধ্যে পরিশোধযোগ্য। লাইবিলিটির লিস্ট তো তোমাকে আমি দেখাইছি, ওই লিস্টের মধ্যে আছে, সকলের মধ্যে আছে না? আচ্ছা, তারপরে লং টার্ম লাইবিলিটি হচ্ছে যেটা সাধারণত 1 বছরের অধিক সময়ের জন্য নেওয়া হয়। যেমন ব্যাংক থেকে লোন নিলে 5 বছরের জন্য, তারপরে গাড়ি কেনার জন্য লোন নিলে 3 বছরের জন্য বা 10 বছরের জন্য, এটাকে আমরা লং টার্ম লাইবিলিটি বলে থাকি। আর ওনারশিপ হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটা ওই যে 4টা আইটেম থাকে, 4টা আইটেমের ভিতরে আমরা জানি একটা হলো রেভিনিউ, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হলো এক্সপেন্স, একটা কি ড্রয়িং। তো এইভাবে আমরা ওই ওনার সিকিউরিটির ভিতরে দেখো আমরা পাইলাম 4টা, আর এই জায়গায় একটা, এই জায়গায় একটা, টোটাল মিলে ওই 6টাই হইলো। তার মানে যত জায়গায় আমরা যাচ্ছি সব জায়গায় কিন্তু এই 6টা ওয়ার্ডের ব্যবহার হচ্ছে। তুমি কি এটা খেয়াল করতেছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা কি বুঝতে পারছি না মোটামুটি? হ্যাঁ। এরপরে আসো আমাদের মূল পড়া, যেগুলা দিয়ে আমি অঙ্ক শিখবো, যেগুলো আমাদের অঙ্কের এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, এগুলো ছিল আমাদের বেসিক বিষয়, যেটা আমাদের কিছু ধারণা রাখা দরকার ছিল। সেটা আর একটু অ্যাডভান্স লেভেলের বেসিক বিষয় এখন আমরা শিখবো। সেটাতে আমি শুরু করবো ট্রানজেকশন।